ভিডিও পুরোটাই ভিত্তি। তো সেটা মানে এটা আপনি দেখাতে পারবেন না। তো এটা তাহলে এবিপি আনন্দ, জি24 ঘন্টা, TV9, News18 যারা আছে তাদেরকে উনি বলুন, উনি ওখান থেকে দেখিয়েছেন, আমি তো ওখান থেকে নিয়েছি। আমি যে ভিডিও পোস্ট করেছি তো NKTV, R+, আরও যারা যারা রয়েছেন, তো অভয়ার বাবা যেটা বলছেন তো যে আমি যে ভিডিও পোস্ট করেছি সেটা ঠিক নয়, তো সেটা চ্যানেলগুলোকে বলুন না, আর আপনারা বলুন না ঠিক না ঠিক না। আপনার কি মনে হয় ঠিক না? আমি শুনতে চাইছি, কারণ আমি তো মিডিয়া থেকে নিয়েছি। আমার ভুল মানে তো আপনাদেরও ভুল না। কিন্তু কুণাল না, কোথাও তো মিডিয়ার তরফে এটা বলা হয়নি যে কৌস্তব বাগচি, অন্তত বিশেষ করে এই আমাদের তরফে বলা হয়নি যে কৌস্তব বাগচি পুশ করে দিচ্ছেন। আপনি ভিডিওটি আমাদের স্ক্রিন থেকে নিয়েছেন এবং তারপর কোয়েশ্চেনটি রেখেছেন, মানে এই কোয়েশ্চেন কিন্তু আমরাও তুলি। উনি তো কোশ্চেনের কথা বলেননি, উনি বলেছেন ভিডিও ঠিক না ভুল। আপনি বলুন এবিপি আনন্দে যেটা দেখিয়েছেন ঠিক না ভুল। আপনারা কি ফেক ভিডিও দেখিয়েছেন? না, আমরা ভিডিও যা দেখিয়েছি সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু বাস বেড়ে গেছে, সন্দেহ নেই। অর্থাৎ এবিপি আনন্দ ঠিক ভিডিও দেখিয়েছে। তাহলে আমি সেই ভিডিওটাই নিয়ে প্রশ্নটা তুলেছি, কারণ ভিডিওটায় দেখা যাচ্ছিল যে বিজেপির ন্যাড়া নাড়ু ও ধাক্কা দিচ্ছে, ও অভয়ার মাকে ধাক্কা দিচ্ছে নিজের মুখ দেখাবে বলে। আমি সেই অংশটাই শুধু পোস্ট করেছি। তো ভিডিও যদি ভিত্তিহীন হয় তাহলে গোটা বাংলা সংবাদ মাধ্যমের সেই ভিডিও চলেছে। তো তাহলে আমি ওনার বাবাকে বলবো যে আপনি দয়া করে সব সংবাদ মাধ্যমের অফিসে, চ্যানেলের অফিসে চিঠি দিন, যেরকম ফেক ভিডিও কিভাবে তৈরি হলো। হওয়ার তো কথা নয়, আসল কথা হচ্ছে ভিডিওটা আসল। একটা ছবি দেখান, এতগুলি চ্যানেল, অনেক মিথ্যাচার হয়েছে। অভয়ের বাবাকে আমি পূর্ণ শ্রদ্ধার সঙ্গে বলছি, একটা ভিডিও দেখান যে কোনো পুলিশ আপনাদের গায়ে হাত দিচ্ছে, একটা ভিডিও দেখান। আপনারা ছিলেন প্রচারের কেন্দ্রে, আপনাদেরকে ঠেলে প্রচারের সামনে দিয়ে দিচ্ছিল বিজেপি। এতগুলো চ্যানেল, এতগুলো কাগজ, এতগুলো পোর্টাল, এতজনের ফেসবুক, এতজনের এক্স হ্যান্ডেল, এতজনের ইনস্টা, এতগুলো মোবাইল ফোন যাতে ক্যামেরা লাগানো, সবাই আপনাদের ছবি তুলেছে। একটা ছবি দেখান পুলিশ মেরেছে, আমরা 10টা ছবি দেখাবো আপনাদেরকে বিজেপির নেড়া নেড়ু আর দু একজন পেছন থেকে ঠেলে দিচ্ছে। পুলিশ আপনাদের মারেনি, কেন পুলিশ আপনাদের মারবে? আপনারা বিজেপির পাল্লায় পড়ে মিথ্যাচার করছেন, ফলে কেন অকারণ কথা বলছেন? কি বলেছে কুণাল ঘোষ? কুণাল ঘোষ ভিডিওটা দিয়ে বলেছে ন্যাড়া নেড়ু আপনার স্ত্রীকে সরিয়ে দিচ্ছে নিজে মুখ দেখাবে বলে। আমি সেই অংশটা পোস্ট করেছি এবং আরো অনেকে পোস্ট করেছেন। তো আমার উপর রাগ করে কি হবে? আপনাদের প্রতি পূর্ণ সহমর্মিতা, শ্রদ্ধা আছে, কিন্তু আপনারা যদি রাজনৈতিক উপাদান তৈরি করে কোনো কোনো রাজনৈতিক প্রতিপক্ষের কুৎসার উপাদান হিসেবে ব্যবহৃত হন, তো সেইটুকুর প্রতিবাদ আমি করবো না একটা দলের সৈনিক হিসেবে? অভয়ের বাবা আজকে আরো একটি অভিযোগ করেছেন যে সরকারের চাপে অভয়ের মাকে হাসপাতালে ভর্তি রাখতে চাইছে না, চাঞ্চল্যকর অভিযোগ করছেন। মিথ্যা কথা বলছেন, সরকার কোনো চাপ দেয়নি। আমাদের কাছে অভিযোগ আছে যে কালকে ওনাকে ভর্তিটাই নিতে চাইনি, সেটাই আমাদের কাছে অভিযোগ আছে। সত্যতা আমরা যাচাই করিনি, উনিও যেহেতু করেননি তাই বলছি যে বিজেপির অন্যতম এক শীর্ষ নেতা রিকোয়েস্ট করেছে একটু রেখে দিন নইলে মানিজ্জত যাবে। সরকার থেকে কেউ রিকোয়েস্ট করতে যায়নি, সরকার এসব নিয়ে চিন্তিত নয়। সরকার, আপনারা কি আন্দোলন করছেন ওই করছেন, আপনাদের সুরক্ষা সরকার, পুলিশ সবাই দেখেছে, সবাই ছিল। বাকি কোনো বিজেপির নাটক নিয়ে সরকার চিন্তিত নয়। শনিবার নবান্ন অভিযান রাজনৈতিক একটা কেন ছবি নেই? এই দাবি করে একটা ছবি নেই কেন? আপনারা যারা কথায় কথায় দেখাচ্ছেন বিস্ফোরক অভিযোগ, বিস্ফোরক অভিযোগ, আক্রান্ত, মেরেছে, এত কথা লিখতে হচ্ছে কেন? একটা ছবি দেখান না, এত কথা লিখতে হচ্ছে কেন? ব্রেকিং, আক্রান্ত অভয়ার মা, বিস্ফোরক অভিযোগ, পুলিশ মেরেছে, লিখে লিখে সাপোর্ট দিতে হচ্ছে কেন? একটা ছবি দেখান না যে পুলিশ কোথাও কোনো আহত হওয়ার মতো কোনো কাজ করেছে, দেখাতে পাচ্ছেন না তো।
তাহলে এই কথাগুলো বারবার বাড়িয়ে এই উত্তেজনাগুলো ছড়াবার চেষ্টা করছেন কেন? তার বাবা একটা অভিযোগ করছেন হাসপাতালের বিরুদ্ধে, যে গত ওনার বাবা সম্বুত সুখ এক অভিযোগ করেন, মঙ্গল বৃহস্পতি শনি তার উল্টো দিকে করেন, আর রোববার দিন ঘুমান। শনিবার নবান্ন অভিযান রাজনৈতিক এই দাবি করে সেই অভিযানে যোগ দেয়নি অভয়া মঞ্চ। অভয়া মঞ্চে রাজনীতি হচ্ছে বলে অভিযোগ নিজের। ওর বাবা আমায় কাল হোয়াটসঅ্যাপ করেছিলেন, আমি তার সঙ্গে কিছু হোয়াটসঅ্যাপ বিনিময় করেছি। যখন দেখেছেন আর উত্তর দিতে পারছেন না, তারপর থেকে আর সারাবার দিনেই। আমি আপনাদের বলছি, হোয়াটসঅ্যাপ করছেন কেন? আমাকে একটিবার বলুন, আমি ওনার সামনে থাকবো, আপনাদের সব চ্যানেল টেলিকাস্ট করুন। উনি আমার হোয়াটসঅ্যাপে বলছেন কেন কথা? আর যখন আমি উত্তর দিচ্ছি, যেটা ওনার অসুবিধা হচ্ছে, উনি সেগুলো শুনতে পাচ্ছেন না, লোকের সেখানে হোয়াটসঅ্যাপ করছেন। অভয় বাবাকে গতকাল প্রথম বলেছিলেন যে কুণাল ঘোষ আমাকে হোয়াটসঅ্যাপ করে এই ভিডিওটা পাঠিয়ে। অভয়ের বাবা যদি বলে থাকেন কুণাল ঘোষ ভিডিও, ওই ভিডিওটা নেড়ানেড়ুর ধাক্কা দেওয়ার ভিডিওটা, ওটা যদি কুণাল ঘোষ ওনাকে পাঠিয়ে থাকে, এটা উনি বলেছেন, আমি দেখেছি। আমি সৌজন্য রাখছিলাম। আমি কি রাখছিলাম? সৌজন্য রাখছিলাম। কারুর ব্যক্তিগত কথা বা ব্যক্তিগত যোগাযোগ বলে দেওয়াটা আমার রুচি বিরুদ্ধ। উনি বলেছেন যে কুণাল ঘোষ ওনাকে পাঠিয়েছে, তার আগে ওনার লেখাটা হচ্ছে ভিডিওটা একটু পাঠিয়ে দিন। উনি চেয়েছেন, যে কেউ দেখতে পারো, ভিডিওটা একটু পাঠিয়ে দিন। না, আমি এই মুহূর্তে পুরোটা দেখাচ্ছি না, তার কারণ হচ্ছে আমার ওনার সঙ্গে অন্য কথাগুলো রয়েছে। যে ভিডিওটা একটু পাঠিয়ে দিন, উনি চেয়েছেন, আমি পাঠিয়েছি। এবং ওই ভিডিওটা ঠিক, তার কারণ হচ্ছে উনি তার উত্তরে লিখেছেন এই ঘটনাটা ঘটেছে পার্ক স্ট্রিটে এইচএসসি বোস উড়াল সেতুর মুখে, এটা উনি লিখেছেন। তারপরে কি করে বললেন ভিডিও? মিথ্যাচারের তো একটা লিমিট থাকবে। অভয়ের বাবা বলে যা ইচ্ছা মিথ্যা বলে যাবে, কুণাল ঘোষ ওই রসগোল্লা খাওয়ানো পার্টি নয়। আজকে বলছেন ফেক, উনি কাল লিখেছেন ভিডিওটা পাঠান, আমি পাঠাবার পর উনি লিখেছেন এইসব। আমি ওনাকে শ্রদ্ধা করছি, কি আশ্চর্য। ওনার মেয়ে মারা গেছে, আমরা সবাই সেটা, এটা একটা বাজে ঘটনা। উনি বলে দেবেন কুণাল ঘোষ আমায় পাঠিয়েছে, এটা তো আংশিক সত্য। মিথ্যাচার বিভ্রান্তি বলে চালিয়ে দেওয়া যেতে পারে। হ্যাঁ, আমি পাঠিয়েছি, কিন্তু তার আগে উনি লিখেছেন আমায় ভিডিওটা একটু পাঠান। অশ্বত্থম হতটা বলছেন না, ইতি গজটা বলছেন, কি কাণ্ড। আমি আবার বলছি, আমি পুরোটা এখনো দেখাচ্ছি না। উনি আমায় কাল কিছু হোয়াটসঅ্যাপ করেন, স্পষ্ট বোঝা যায় কেউ করতে বলেছে। আমি পরম সহিষ্ণুতার সঙ্গে তার উত্তর দিয়েছি, এবং যেখানে যেখানে আর ওনাদের মুখে উত্তর নেই সেগুলোতে নীরব। তারপর দেখলাম উনি বলেছেন কুণাল ঘোষ আমাকে ভিডিওটা পাঠিয়েছেন। ঠিক বলেছেন, ঠিক বলেছেন, আমি পাঠিয়েছি, আমি পাঠিয়েছি, আমি 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 পাঠিয়েছি। কিন্তু আপনি চেয়েছেন, আপনি 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 চেয়েছেন, আমি তাই পাঠিয়েছি। আমি এটুকুও মিডিয়ায় বলতাম না। আপনার সঙ্গে আমার হোয়াটসঅ্যাপ কমিউনিকেশন ছিল, শুধু আজকের নয়, ঘটনার পরেও আমি কোনোদিন সেগুলো মিডিয়ায় নিয়ে যাইনি। কিন্তু আপনি হঠাৎ বললেন কুণাল ঘোষ আমায় ভিডিওটা পাঠিয়েছে, বললেন না তো আমি চেয়েছি। ফলে এই বিভ্রান্তিকর, এটাকে যদি সরাসরি মিথ্যাচার নাও বলি, আমি আপনাকে সম্মান দিচ্ছি, আপনি একটা শোকাহত অবস্থায় আছেন, আমি আক্রমণ করতে পারবো না। কিন্তু উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা ন্যারেটিভ তৈরি হলে আমি রসগোল্লাও খাওয়াবো না। সময়টা কখন যখন আপনাদের চাওয়া হয় এটা? উনি আমাকে প্রথম হোয়াটসঅ্যাপ করেন বিকেল 5:49। 5:49 উনি করেন, 5:50 করেন, 5:51 করেন। এরপর 6:09 আমি কিছু লিখি, এরপরে 6:09 উনি আমাকে বলেন ভিডিওটা একটু পাঠিয়ে দিন, এটা 6:09। এরপরে 6:11 আমি ভিডিওটা পাঠাই। তারপরে উনি সেই ভিডিও সম্পর্কে কিছু মতামত দেন, এখানে পুলিশ কোথায়, অমুক তমুক।
আমিও তার উত্তরে আমার যুক্তিগুলো লিখি, সসম্মানে লিখি। তারপরে উনি এক জায়গায় লেখেন ঘটনা ঘটেছে পার্ক স্ট্রিটে এজেসি বোস উড়াল পুলের মুখে, এইরকম ধরনের সব কথোপকথন হয়। মানে আমি আমার অবস্থান থেকে লিখি, কিন্তু ওনাকে সম্মান দিয়ে উনি ওনার ক্ষোভের জায়গা থেকে লেখেন। বাট আমাদের মধ্যে কমিউনিকেশন ছিল কাল, এবং শুরুটা উনি করেছেন, আমি করিনি। আমি অভয়ের বাবাকে হঠাৎ কোনো ভিডিও পাঠিয়ে দিয়ে আমি অভয়ের বাবাকে হঠাৎ কোনো আমার মতামত চাপিয়ে দিয়ে ডিস্টার্ব করতে চাইনি। উনি আমায় হোয়াটসঅ্যাপ করেছেন, আমি তার কিছু উত্তর দিয়েছি। এবার উনি আমার কাছে ভিডিও চেয়েছেন, আমি সেই ভিডিওটা দিয়েছি। এবার বাকি, এবার উনি তো কোথাও লিখলেন না যে এই ভিডিওটা ফেক। আমি যখন ভিডিওটা পাঠালাম তারপরেও তো উনি আমার সঙ্গে কমিউনিকেশন ছিলেন, তো উনি তো লিখলেন না ভিডিওটা ফেক। কেন লিখলেন না? যদি ভিডিও ফেক হয়ে থাকে, ন্যাড়া নেড়ু ওনার স্ত্রীকে ধাক্কা দিয়ে সরাচ্ছে, ওনার বলা উচিত ছিল যে এটা ফেক। আমার ধারণা ন্যাড়া নেড়ু গিয়ে কান্নাকাটি করেছে, আমার মান ইজ্জত চলে যাচ্ছে, একটুখানি এটা ইয়ে করে দিন। ন্যাড়া নেড়ু স্টেটটা বুঝতে পারছেন আপনারা? সরকারের থেকে যতক্ষণ না অমুক চেঞ্জ হবে এই হবে ততক্ষণ মাথায় চুল নেই। 26-এর পর গোটা শরীরের চুল কাটতে হবে। ন্যাড়া নেড়ু স্টেটটা বুঝতে পারছেন? ফলে তার জোর করে এইসব করিয়েছে। মানে সুকান্ত মজুমদার আজকে গেছিলেন হাসপাতালে তার মাকে, অভয়ের মাকে দেখতে। সেখান থেকে বেরিয়ে তিনি বলেছেন যে রাখির দিন রাখি পড়াতে গিয়েছিলেন আর সেই হাতেই লাঠি মেরেছে পুলিশ, শাখা ভেঙেছে, আর কতদিন পড়াবেন না, যতদিন না মেয়ের বিচার পান। ওয়েট করছিলেন হসপিটালে গিয়ে ছবি তুলবেন, কালকে যাননি কেন? সুকান্ত মজুমদার হসপিটালে গিয়ে ছবি তুলবেন বলেছেন, কালকে যাননি কেন? কাল কি জন্য যাননি? আপনাদের দলের লোকজন গেছে তো, আপনি যাননি কেন? আপনাদের দলের মধ্যেই তো দুটো ভাগ আছে। রাখের দিন নবান্ন অভিযান কেউ ডাকে? বাংলার বাঙালির গর্বের দিন, ঐতিহ্যের দিন, ধর্মের দিন রাখি, ইতিহাসের পাতা থেকে উঠে আসা প্রতিবাদের প্রতীকের দিন রাখি, বাংলার বিরুদ্ধে অবিচারের প্রতিবাদী আন্দোলনের প্রতীক রাখি, মুখে হিন্দু সনাতনী বলবে না রাখি, রাখির দিনে নবান্ন অভিযান, ইয়ার কি হচ্ছে? তারপর আজ দেখতে গেছেন, ছবি তুলতে গেছেন, একজন মহিলাকে ধস্তাধস্তির মুখে ফেলে আহত করে কালকে বিজেপির একটা গ্রুপ ছবি তুলেছে, আজকে আর একটা গ্রুপ দেখেছে ওদের ছবি বেরিয়েছে, ছবি তুলতে গেছে। আপনার এই প্রশ্নের রেসপন্স বলি, নবান্ন অভিযানের শেষে বিজেপির অন্দরে দুই মত। রাষ্ট্রপতি শাসনের দাবি তুললেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। ভারতী ঘোষের মন্তব্যে সহমত নন আদি বিজেপি বলে পরিচিত দেবজিৎ সরকার। রাজ্যে 355-356 ধারা লাগু বিজেপির লাইন নয়, ফের স্পষ্ট করে জানালেন বিজেপির রাজ্য সভাপতি শরীর। কিন্তু আজব কথা, যেটা জীবনে ওরা করতে পারবে না তাদের মধ্যে আবার ভাগ, এটা উচিত না। ওদের 14 গোষ্ঠীর ক্ষমতা থাকলে একটা 356 করে দেখার যাক। ভারতী ঘোষ কাগজ মিডিয়ায় বলছেন কেন? আপনাদের দল তো নাচতে নাচতে সবাই তো বিজেপিতে গেছিলেন, তো বিজেপির নেতাদের বলুন, প্রধানমন্ত্রীকে বলুন, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলুন, বাজার গরম করছেন কেন? যেটা জীবনে হবে না সেইটা আবার উচিত না। আবার বলছি, বিজেপির 14 গোষ্ঠীর ক্ষমতা থাকলে রাষ্ট্রপতি শাসন জারি করে দেখার, রাষ্ট্রপতি ওদের দল ভেঙে দেবে, যে অগণতান্ত্রিক কাজ আমার দ্বারা হবে না। রাজনীতির কারণেই কি তিলোত্তমার এই আন্দোলনটা খেই হারিয়ে ফেললো? মানে গতকাল দেখলাম তার বাবা পুরোটাই তাই। ওর বাবা আমার ভাবা উচিত যে কি করলেন, যে বন্ধু বান্ধব বনাম বাবা মা দাঁড়িয়ে গেল দুটো মঞ্চ, কি করলেন, কি রাজনীতি করলেন? পুলিশকে বেনজির আক্রমণ শুভেন্দু অধিকারীর মুখে অকথ্য ভাষার ব্যবহার। শুভেন্দু অধিকারী যেভাবে অকথ্যভাবে মুখ্যমন্ত্রীকে সব সীমা অতিক্রম করে গালিগালাজ দিয়েছেন, যেভাবে নগরপালকে কুৎসিত ভাষায় আক্রমণ করেছেন, মীনাক্ষীর একটা প্রভাব না শুভেন্দুর উপর পড়ছে। কেন পড়ছে আমি বলতে পারবো না। এখন শুভেন্দু মানে ফোনে হয়তো অবসর সময় মীনাক্ষীর টিয়ে দেখছে, সে হতে পারে, বলতে পারবো না অতটা। কিন্তু এই যে মীনাক্ষী যে ভাষা মুখ থেকে বেরোচ্ছে সেটা আবার শুভেন্দুর মুখ থেকে বেরোচ্ছে, এটা গভীরভাবে প্রভাবিত হচ্ছে। এখন শুভেন্দুর মুখ থেকে ওই একই কথা, খারাপ কথা বেরিয়েছে। তো এই খারাপ কথা, অশালীন কথা, কুকথার দায় তো একা শুভেন্দু অধিকারীর নয়, এর পেছনে দায় রয়েছে জাস্টিস মান্থার।
কারণ এই প্রোটেকশন দিয়ে, রক্ষা কবচ দিয়ে দিয়ে তাকে এই বেপরোয়া অপমানকর কথা বলার সাহস করিয়ে দিয়েছেন এই জাস্টিস মান্থা। আপনারা দেখবেন আগে দেবকুলে ব্রহ্মা ছিলেন, যখন তখন যে কোনো অসুরকে একটা বধ দিয়ে দিতেন, এ তোমায় মারতে পারবে না, এ তোমাকে দিন ক্ষণ সন্ধিক্ষণ ছাড়া মারতে পারবে না, নানা রকম রক্ষা কবচ দিতেন। তারপর সেই অসুরদের মারতে মা দুর্গা, তারপর ব্রহ্মা, বিষ্ণু, নানা এই মানে মহাদেব, এদের নানা পরিশ্রম যেত। এখন এই দেবকুলের ব্রহ্মার মতো এই জাস্টিস মান্থা, তিনি এই সমস্ত বর দিয়ে গেছেন শুভেন্দু অধিকারীকে। তো সেই জন্য এই ধরনের অসুরের মতো আচরণ করছে। আবার 26-এ মা দুর্গার বাহিনীর হাতে রাজনৈতিকভাবে সমাপ্তি হবে এইসব অপকর্মের, কিন্তু এর জন্য দায়ী নিশ্চিতভাবে শুভেন্দু অধিকারী। কিন্তু রসিকতার বাইরে গিয়ে বলছি, জাস্টিস মান্থা কিন্তু রক্ষা কবচ দিতে দিতে এই বেপরোয়া অশালীন ব্যবহারের, আজকে আদালতকে পান থেকে চুন খসলে আদালত অবমাননা, আর সেই আদালত অবমাননার প্রোটেকশনটা নিয়ে মুখ্যমন্ত্রী আর পুলিশ কমিশনারকে যা ইচ্ছে বলা হবে, আদালত বসে বসে দেখবে। তিনি অভিযোগ করেন পাকচিপ থানায় যে নবান্ন অভিযানে একেবারে জাতীয় পতাকা অবমাননা হয়েছে, এবং জাতীয় পতাকা অবমাননা করে যে পুলিশ কমিশনার, অন্য আইপিএস কেউ কোনো অবমাননা করেনি। জাতীয় পতাকা যদি কেউ বহন করে নিয়ে যায়, সেটা রক্ষা করার দায়িত্বটা তাদের। যারা উচ্ছৃঙ্খলতার সঙ্গে জাতীয় পতাকা নিয়ে গিয়ে রাস্তাঘাটে ফেলে যায়, তাদের মুখে সব বড় বড় কথা সাজে না। স্বাধীনতা সংগ্রামের মর্ম বিজেপি কি বুঝবে? সে তো বাংলা করেছিল। বিজেপি দল কোনোদিন স্বাধীনতা সংগ্রাম করেছে? তাদের আবার বড় বড় কথা, নাকি তাদের ওই তখনকার যেসব তাদের পূর্বপুরুষের দল? না, বিজেপির তরফে একটি ভিডিও পোস্ট করা হচ্ছে এবং অভিযোগ করা হচ্ছে যে জাতীয় পতাকা যখন মাটিতে ভুলুণ্ঠিত, তখন সেটা পোড়ানোর জন্য একজন মানুষ সেখানে এগিয়ে যাচ্ছেন এবং তার উপরে পুলিশ লাঠি চার্জ করছে এবং তাকে মারধর করছে। ওইভাবে ইয়ে করা সম্ভব নয়। যখন পুলিশকে বেপরোয়া মারধর করা হচ্ছে, লাঠি পড়ছে, ইয়ে করছে, তখন পুলিশের পক্ষে দাঁড়িয়ে নিচু হয়ে কি পড়ে আছে, এটা গোটাটা তো এই জাতীয় পতাকা রাস্তায় ছড়ানো, অভয়ার বাবা মাকে সামনে ঠেলে দেয়, সব অপকীর্তিগুলো তো বিজেপির করা। জাতীয় পতাকা ইস্যুতে অবমাননাকে বড় ইস্যু করতে চাইছে বিজেপি। আজকেও মৌলালী মোড়ে জাতীয় পতাকার অবমাননা হচ্ছে। কেউ বিশ্বাস করবে না, কেউ বিশ্বাস করবে না। এগুলো সমস্ত ওদের ক্যাডারদের রোববারের বাজারে টিফিন খাইয়ে এসব নাটক করতে পাঠিয়েছে। কলকাতার ইজেডসিসিতে পশ্চিমবঙ্গ সংস্কৃতি মঞ্চের ব্যানারে দুর্গাপূজার কিছু পুজোয় আজকে হয়েছে। পশ্চিমবঙ্গের সংস্কৃতি মঞ্চের ব্যানার হলেও পুজোতে বিজেপি সেখানে শ্রমিক ভট্টাচার্য উপস্থিত ছিলেন। ওদের 2 বছর পর আবার পুজো। ওদের পুজো নানা রকম ভাবে হয়। ওদের পুজো আসলে বিজেপি নেতাদের তো কোনো পাড়ায় পুজো নেই, পাড়ার ক্লাবে মেশে না, কোনো পুজোর সঙ্গে জড়িত না, সমাজে মেশে না, তো ওদের কোনো পুজো নেই। তাই পুজোর সময় বসে থাকার জায়গা পায় না। ওই 2-1 বার ওইখানেই সব করতে গেছিল। এখন তারপর আবার বন্ধ হয়ে উঠে গেল, কার নামে সংকল্প হচ্ছিল সব উঠে গেল, আবার এসছে। আরে দুর্গাপুজো কি ওইভাবে হয় নাকি? যে ইচ্ছে হলো সভাপতি বদলের সঙ্গে সঙ্গে দুর্গাপুজোর পুজো হবে কি পুজো হবে না, হয় নাকি এভাবে? শ্রমিক ভট্টাচার্য বলেছেন, দেবী দুর্গা রাজ্যের বাঙালিদের সঙ্গে একটা সময় হিন্দু মুসলিম একসঙ্গে এই পুজোয় থাকতেন, কিন্তু এখন কিছু জায়গায় বিচ্যুতি আসছে, কিছু মানুষ ধর্মান্ধ। এটা চেনা বাংলা নয় আমাদের। আমরা চাই দুর্গাপুজো এবং মহানবমী মিছিল একসঙ্গে হোক। যে বন্দে মাতরম উত্তাপ দিয়েছিল সেখানে দেবী বন্দনা আছে। কংগ্রেসের সৌগত রায়, মমতা বন্দ্যোপাধ্যায়, বুদ্ধবাবু এই নিয়ে নানা কথা বলছিলেন। রামও আছে, কৃষ্ণও আছে এখানে। দেখুন, শ্রমিকবাবুর মুখে যে কথাগুলো বলছে, শ্রমিক তো খুব সুন্দর সুন্দর রুচির, সুন্দরভাবে কথা বলেন। ফলে ওনার কথা নিয়ে তো কোথাও উনি এইখানে যে কথাগুলো বলেছেন, পুজো, সাম্প্রদায়িক সম্প্রীতি ইত্যাদি, এটা নিয়ে তো আমি কোনো বিরোধিতার কোনো প্রশ্ন নেই। বাট ওনার মুখের কথা আর বিজেপির সোচ, ভাবনা চিন্তা, আর বিরোধী দলনেতার দৃষ্টিভঙ্গি বা বিজেপির একটা অংশের দৃষ্টিভঙ্গি, এটা তো এক হচ্ছে না। আমরা তো বারবার বলছি, দুর্গোৎসব এটা একটা বাংলার উৎসব, সবাই মিলে সুন্দরভাবে হই হই করে হবে। তো সেটা তো ওনারাই ধর্মের নামে ভেদাভেদ করে ফেলছেন। শনিবার রাতে এই যে কেন্দ্রীয় সরকার, যেখানে দুর্গাপুজো হচ্ছে আমাদের মানে ইউনেস্কো স্বীকৃত যে উৎসব,
সংস্কৃতি। তো দুর্গাপুজোর সময় যে সফর করে বাঙালি, বেড়াতে যান, পর্যটক, ভ্রমণ, তাতে কোনো কনসেশন নেই টিকিটে, কিন্তু দীপাবলি এবং ছট পুজোয় 20% দিয়ে রেখে দিয়েছে। তো এত বড় দুর্গাপুজোয় রেল কোনো টিকিটের উপর ছাড় দিচ্ছে না। এর থেকেই বোঝা যায় যে এরা মুখে বড় বড় কথা বলছে, কিন্তু মা দুর্গা, দুর্গোৎসবকে কেন্দ্র করে বাঙালির যে উচ্ছ্বাস, তাকে এরা বিষ নজরে দেখে। সেই কারণেই দুর্গোৎসবে ট্রেনের টিকিট ছাড় পায় না, তারপরে দেওয়ালি এবং ছট পুজোয় ট্রেনের টিকিট ছাড় পায়। এসআইআর করেই কি এক দেশ এক ভোটের দিকে এগোনোই লক্ষ্য? ও তো আমাদের নেতারা বারবার বলেছেন, এগুলো এই এসআইআর হচ্ছে একদম নিজেদের এজেন্ডায় চলছে, বৈধ ভোটারদের হ্যারাস করা হচ্ছে, ভোটার তালিকায় কারচুপির বড়সড় আশঙ্কা থাকছে। ফলে এর যে পদ্ধতিতে নির্বাচন কমিশন বিজেপিকে সুবিধা পাইয়ে দিচ্ছে তার প্রতিবাদ হবে। শ্রমিক ভট্টাচার্য দুর্গাপুজো নিয়ে বলেছে যে বিজেপির সঙ্গে দুর্গাপুজো চিরকাল জড়িত, বাঙালি হওয়ার সার্টিফিকেট বিজেপিকে তৃণমূলের থেকে নিতে হবে না। শ্রমিকবাবু নামের লিস্ট করে বলুন কোন বিজেপি নেতা কোন পুজোর সঙ্গে যুক্ত। বিজেপির নেতারা, এই দল বদলু দু একজনের পুজো ছিল, তাও সেগুলো হচ্ছে অন্য পার্টিতে থাকতে, কিন্তু বিজেপির নেতারা এলাকায় মেশেন, ক্লাব করেন, দুর্গাপুজো করেন। প্রথমত নেতাই কম, তারপরে আবার দুর্গাপুজো কম। তো সুতরাং তাঁরা দুর্গোৎসব করেন, দুর্গাপুজো করেন। যখন সিপিএম এর জমানা ছিল তখনও অবিভক্ত কংগ্রেস বা পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস নেতারা কে কোন পুজোয় জড়িত, কার ক্লাবের কি নাম, গোটা বাংলার মানুষ বোধহয় জানেন। বিজেপির সেগুলো নেই, ছিল না। বললেন গতকাল রাতে অভয়ের মাকে দেখতে হাসপাতালে গেছিলেন মুর্শিদাবাদের তামান্নার মা, এবং তার সাক্ষাতের পর তামান্না মা বেরিয়ে এসে বলেন, দেখুন, এটা হচ্ছে যে ওই কিউআর কোডে টাকা তুলে যেগুলো ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপকে দেওয়া হয়েছিল, ফলে ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপকে তো দেওয়া হয়েছিল কিউআর কোড থেকে কয়েক কোটি টাকা তহবিল আছে, আরজি করের নাম ভাঙিয়ে, অভয়ের নাম ভাঙিয়ে। কাকে দেওয়া হয়েছিল? যাদের দেওয়া হয়েছিল তার মধ্যে ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপও ছিল। এখন তারা কোনো ইভেন্ট সাকসেসফুল করতে একে ধাক্কা মারতে হবে, ওকে আহত দেখাতে হবে, সেই সময় ওকে আনলে এইটা ছবি ভালো হবে, এগুলো তো ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ করছে। সুকান্ত মজুমদার বলছেন যে সেন্ট্রাল ফোর্স দিয়ে এই রাজ্যে এসআইআর করা হবে, প্রয়োজনে সেন্ট্রাল ফোর্স ব্যবহার করা হবে এসআইআর এর জন্য। সেন্ট্রাল ফোর্স আর কোথায় কোথায় ব্যবহার করবেন? সেন্ট্রাল ইলেকশন কমিশন দিয়ে ভোট করাবো, করেছেন, হেরেছেন। সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট করাবো, হেরেছেন, তৃণমূল জিতেছে। আবার দেখুন, মানে এটা এইভাবে বাংলার মানুষ তাদের হৃদয়ে তৃণমূল, উন্নয়নের মাধ্যমে, পরিষেবার মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে। ফলে এই সেন্ট্রাল ফোর্স আর সেন্ট্রাল নির্বাচন কমিশন বাংলার বুকে দেখাবেন না সুকান্তবাবু। উত্তরপ্রদেশের মহারাষ্ট্রে এটিএস এর অভিযান জঙ্গি কিছু বলবো না। সেটা হচ্ছে যে মন্তেশ্বরের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, যিনি ওখানকার বিধায়ক, তার ওই এলাকা পঞ্চায়েত সমিতির এমন গোষ্ঠীদ্বন্দ্ব বেড়েছে যার যে কত হবো না। কুচবিহারে গতকাল যুব তৃণমূল নেতা তিনি খুন হয়েছে, পুলিশ প্রশাসন দেখছে, পরিবারের অভিযোগ গোষ্ঠীদ্বন্দ্ব। পুলিশ দেখছে। ঠাকুর বাড়িতে সিএ ক্যাম্প চালু করা হলো, শান্তনু ঠাকুর সেটা তত্ত্বাবধান করছে, মানে বিজেপি ওই বাড়ির, মানে ওনাদের ওই বিজেপি গোষ্ঠীর দেয়া অনেক জিনিস, অনেক সার্টিফিকেটের পরেও মতুয়াদেরকে এনআরসি বা বাংলা ভাষার জন্য কোন রাজ্যে চূড়ান্ত হয়রানি হতে হয়েছে এটা সবাই জানেন। ফলে এই ধরনের বিনা অধিকারে এই ধরনের ভিত্তিহীন ক্যাম্প করা, মানুষকে বিভ্রান্ত করা, এগুলো চলবে না। বললাম মালদা, কুচবিহার, ভাঙড়, একের পর এক জায়গায় তৃণমূল কর্মী, তৃণমূল নেতা তারা খুন হচ্ছেন। অনেক জায়গাতে দেখা যাচ্ছে কোথাও বিরোধীরা যুক্ত রয়েছে, বিরোধী রাজনৈতিক দলের লোকেরা অ্যারেস্ট হচ্ছে। আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে যে তৃণমূলের নেতাকর্মীরাও গ্রেপ্তার হচ্ছে, গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। কিন্তু যত ভোট এগিয়ে রাজধর্ম, এত বড় দল, এত বড় রাজ্য, 99.5% কাজ ভালো, লোক ভালো, 0.5% কাজ খারাপ, লোকের ভুল, অন্যায়, অপরাধ, অসম্পূর্ণতা। এই দলে মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে ধারাবাহিক
শুদ্ধিকরণের প্রসেস চলছে এবং কেউ কোথাও যদি কোনো অপরাধ কিছু করে বা খারাপ কাজ করে, পুলিশ তৃণমূল হলেও দলমত না দেখে ব্যবস্থা নিচ্ছে। এটাই তো রাজধর্ম। কুণালদা, 4 জন অফিসার ভুয়া ভোটার ইস্যুতে কমিশন তাদেরকে মুখ্যমন্ত্রী যা বলার বলেছেন, ওপর আর কোনো কথা বলবো না, প্রশাসনিক বিষয়। একদম আগামীকাল দুপুর 3টে পর্যন্ত সময় বেড়ে দিয়েছে নির্বাচন কমিশন। সে তো ওনাদের বিষয়। এটাও কি চাপে রাখার চেষ্টা চলছে সরকারকে? ওই সমস্ত জিনিস যত রকম চাপ দিচ্ছে, 2026-এ ভোটের রেজাল্টটা বেরোক, বিকেলবেলা চাপ মুক্তি ঘটবে সবার। তিনপাড়া ব্যারেজের এই পরিস্থিতির জন্য বালি তোলাকেই দায়ী করছে বিরোধীরা, যে অবৈধভাবে এত বেশি বালি তোলা হয়েছে যে এইরকম। দেখুন, বিরোধীদের মধ্যে সবাই একসঙ্গে ভূতত্ত্ববিদ হয়ে গেছেন, এটা ভাবার তো মানে খুব কঠিন ব্যাপার। তো এখন যেখানে কোথায় কি হচ্ছে একটা আনতাবি একটা অভিযোগ করে দিলেই তো হলো না। সেই কোন জায়গাটা কি হচ্ছে, কেন্দ্রের যেগুলো করার কথা, যে জায়গাটা পাহারা দেওয়ার কথা, যে জায়গাটা দেখার কথা, বা অন্যান্য আনুষঙ্গিক কারণ যেগুলো দেখার কথা, যেগুলো কেন্দ্রের সেগুলো কেন্দ্রকে দেখতে হবে, যেগুলো কেন্দ্রের নয় সেগুলো নিয়ে বলছি না। বাট সার্বিকভাবে সামগ্রিকতায় গোটা বিষয়টা বিচার করা। একটা কোথাও কিছু হলো, সঙ্গে সঙ্গে সেটা গুজরাটে যে এত বড় বড় ব্রিজ পড়ে গেল পরপর, তাহলে সেটা একেবারে নরেন্দ্র মোদী আর অমিত শাহ দিয়ে শুরু হোক আলোচনাটা। কল্যাণ ব্যানার্জি তিনি বলছেন যে একজন ওয়েস্টফুল লেডির জন্য আমার মাইন্ড এবং সময় নষ্ট করেছি। আবার রচনা ব্যানার্জি কল্যাণ ব্যানার্জির পাশে দাঁড়াচ্ছেন, তিনি বলছেন যে কল্যাণদার নির্দেশে, দিদির নির্দেশে আমরা কাজ করছি। গোটা ব্যাপারটা একটা থিম, এটা আলাদা করে ব্যক্তিগত ব্যাপার না, এটা একটা থিমের বিষয়। থিমটা আধ্যাত্মিক থিম, মায়ের পায়ে জবা হয়ে ওঠনা ফুটে মন। এইটাকে যে যেভাবে দেখে নেবেন, আপনি সমস্ত এই দর্শনের উত্তরগুলো পেয়ে যাবেন। কে কোন দিক থেকে দেখছেন সেটা, মা আছেন, জবা আছে, মন আছে, মায়ের পায়ে জবা হয়ে ওঠনা ফুটে মন, আপনি সব উত্তর পেয়ে যাবেন।